প্রতিটা প্রোডাক্ট একটা প্রবলেমের সলিউশন নিয়ে আসে। তো উদ্যোক্তা হতে গেলে কোনো একটা প্রবলেমের সলিউশনটা আসলে আনতে হবে। সেটাই, এই যে গদবাধা অনলাইনে আমি কিনে আনলাম Copy আবার এটাকে বেচলাম, এই কপি পেস্টটা করে অ্যাকচুয়ালি নিজেকে উদ্যোক্তা বলা যায়। ওকে, এক্ষেত্রে আমি বলবো বর্তমান বাংলাদেশের যে পারিপার্শ্বিক অবস্থা, দেখা গেছে সবাই উদ্যোক্তা হতে চায়, কিন্তু পারফেক্ট ইনসাইট না রেখে, কোনো পারফেক্ট বিজনেস মডিউল সম্পর্কে কোনো প্ল্যান রেডি না করেই তারা সবাই একটা গদবাধা দুনিয়ার মধ্যে মানে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রমাণিত করতে চাচ্ছে। কনজিউমার্সের পছন্দ দিনকে দিন চেঞ্জ হতে থাকে, তো চাহিদা আমাদের যথেষ্ট উচ্চতায় আছে বর্তমান এখন পর্যন্ত, কিন্তু দেখা যাচ্ছে যে এটার চাহিদা অনুযায়ী সাপ্লাই মেনটেন করাটাই হচ্ছে গিয়ে আমাদের ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে যতটুকু সাস্টেনেবল ভাবে বিজনেস কন্টিনিউ করা যায় সেদিক দিয়ে আমরা ট্রাই করে যাচ্ছি। আমি প্রথম থেকেই ফোকাস থাকার কারণে আমি আমার ভার্সিটি শেষ বছরের থেকেই আমি এরকম কোম্পানিজগুলার সার্কুলার চেক করতাম, আমি অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, কী কী ধাপ সম্পন্ন করতে হয় সেগুলো নিয়ে ফোকাসড থাকতাম। এরকম করতে করতে দেখা গেছে যে আমার ফাইনাল সেমিস্টারের লাস্ট ফাইনাল পরীক্ষাটা দেওয়ার পরে খুব বেশি সময় ওয়েট করতে হয়নি। আমার সাথে সাথেই হচ্ছে গিয়ে আমি আগে থেকেই অ্যাপ্লাই করে রেখেছিলাম, তাই এক একটা ধাপ সম্পন্ন করে আমার জবটা হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের বিজনেস আড্ডায়। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, অ্যাডভার্টাইজিং মাস্টারের পক্ষ থেকে। আজকে আমাদের বিজনেস আড্ডায় আমরা অতিথি হিসেবে পেয়েছি মিসেস ঐতি ভট্টাচার্য, যিনি বাংলাদেশের একটা বিখ্যাত কোম্পানি বা ইন্টারন্যাশনাল কোম্পানি পিএনজিতে কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে এবং এমজিএস গ্রুপের পোর্টফোলিওতে আছেন। ম্যাডাম, কেমন আছেন আপনি? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি। আমরা প্রথমে জানতে চাচ্ছি আপনাদের যে কোম্পানি পিএনজি, এইটার যে প্রোডাক্টগুলোর ডিমান্ড কীরকম বাংলাদেশে? ওকে, প্রথমত এমজিএইচ গ্রুপের ডিস্ট্রিবিউশন বিজনেস অনেকগুলো পোর্টফোলিও আছে। তার মধ্যে হচ্ছে গিয়ে আমি পিএনজি প্রক্টরস অ্যান্ড গ্যাম্বলস পোর্টফোলিওটা দেখছি। তো পিএনজি স্বাভাবিক প্রোডাক্টসগুলো এফএমসিজি প্রোডাক্টসের মার্কেট ডিমান্ড সবসময় খুব হাই থাকে। তো এক্ষেত্রে দেখা যায় যে মার্কেটে কম্পিটিটরসও অনেক বেশি, কনজিউমার্সের পছন্দ দিনকে দিন চেঞ্জ হতে থাকে। তো চাহিদা আমাদের যথেষ্ট উচ্চতায় আছে বর্তমান এখন পর্যন্ত, কিন্তু দেখা যাচ্ছে যে এটার চাহিদা অনুযায়ী সাপ্লাই মেনটেন করাটাই হচ্ছে গিয়ে আমাদের ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে যতটুকু সাস্টেনেবল ভাবে বিজনেস কন্টিনিউ করা যায় সেদিক দিয়ে আমরা ট্রাই করে যাচ্ছি। তো এই যে ডিফিকাল্টিস আপনারা ফেস করছেন, এটা মোকাবেলার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? যেহেতু মার্কেটে আমাদের এফএমসিজি প্রোডাক্টস, তো স্বাভাবিক ডিমান্ড অনেক হাই, সে তুলনায় আমাদের হচ্ছে গিয়ে প্রবলেমস অনেক কিছু বাধা হয়ে দাঁড়ায় আমাদের। যেমন হচ্ছে গিয়ে এফিসিয়েন্ট প্রোডাক্ট অ্যাভেলেবিলিটিটা, আমাদের সাপ্লাই চেনের কিছু লেকিংস থাকার কারণে হয়তো বা আমাদের প্রত্যেকটা এসকিউ আমরা সবসময় অ্যাভেলেবল রাখতে পারছি না। তারপর হচ্ছে গিয়ে আমার মার্কেটের ক্ষেত্রে বলবো, যেহেতু সিলেট একটা বর্ডার এরিয়া, তো এক্ষেত্রে দেখা যায় যে চারপাশে বর্ডার ক্রস প্রোডাক্টস ইজিলি আমার মার্কেটে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, এবং হচ্ছে গিয়ে প্যারালাল প্রোডাক্টস, যেটার জন্য আমাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের প্রোডাক্ট নিয়ে কাস্টমার অভিযোগ থাকতে পারে, ওই অভিযোগগুলোকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? কাস্টমারের অভিযোগ তো অবশ্যই আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ আমি কাস্টমারের কাছে প্রোডাক্টস দিচ্ছি, কাস্টমার এবং কনজিউমার দুজনের ফিডব্যাকটাই আমার কাছে ইম্পর্টেন্ট। তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টসই হচ্ছে গিয়ে এক একটা প্রবলেমের সলিউশন। তো যার কারণে আমার কাছে মনে হয় আমি এই প্রোডাক্টসগুলোর সার্ভিস দিচ্ছি, তাই বেস্ট সার্ভিসটাই এনশিওর করাটা আমাদের দায়িত্ব। এক্ষেত্রে যখনই কোনো ধরনের প্রবলেম আমরা কাস্টমার ফিডব্যাক, যদিও কাস্টমার ফিডব্যাকের এইসব ক্ষেত্রে মানে কমপ্লেন্টস খুবই কম, তারপরেও যতটুকু আসে আমরা সেটা সর্বোচ্চ পরিমাণে ট্রাই করি সেটা সলভ করার। কোন কোন ধরনের প্রবলেম আপনাদের কাছে আসে কাস্টমারের, বা কমপ্লেইন আসতে পারে? আমাদের ক্ষেত্রে দেখা যায় যে কমপ্লেইন্স না, ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা যেমন অনেক চ্যালেঞ্জিং, ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রোডাক্টস অ্যাভেলেবিলিটি এন্ড প্রোডাক্টস প্রাইস। দেখা যাচ্ছে যে অ্যাভেলেবিলিটিটার ক্ষেত্রে আমি বলি, মানে এটা দিয়ে দুইটা আনসার কভার হয়। আমাদের ক্ষেত্রে দেখা যায় আমাদের প্রোডাকশনটা আমরা ইন্ডিয়া থেকে করে থাকি, তো দেখা যায় আমরা ওই কোয়ালিটির প্রোডাক্টটাই এনশিওর করতে চাই কাস্টমারদেরকে। তখন দেখা যায় যে
বাংলাদেশেও সেম প্রোডাক্টসে কিন্তু বর্ডার ক্রস হয়ে আসছে, কিন্তু আমার কোয়ালিটিটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে আসছে এবং হচ্ছে গিয়ে সেম কপি প্রোডাক্টস অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। তাই কোয়ালিটিটা আমরা এনশিওর করতে গেলে আমরা প্রোডাকশনটা যেহেতু বাইরে থেকে আনছি, এক্ষেত্রে দেখা যায় আমার এলসি ইস্যুর কারণে অনেক সময় প্রোডাক্টস আটকে যায়, আসতে দেরি হয়ে যায়, এবং এলসি ভ্যাটি ক্লিয়ারেন্স গুলোর কারণে দেখা যায় আমার প্রাইসের একটা ব্যাপার থাকে। আমার প্রাইসটা অন্যান্য কোম্পানির যেমন প্রোডাকশনটা দেশেই সম্ভব হয়, আমার ক্ষেত্রে সেটা যেহেতু বাইরে হচ্ছে, সেক্ষেত্রে ভেট ট্যাক্স দিয়ে সেটার প্রাইসিংটাও একটু হাই হচ্ছে। এটা আমার আপনাদের ক্ষেত্রে কোয়ালিটিটা ইনশিওর করতে হয়। এবং আমরা অবশ্যই কোয়ালিটি এনশিওর করছি, যার কারণে হচ্ছে গিয়ে আমরা প্রাইসটা হাইক করলেও মানে মার্কেট লয়ালিটিটা বা কাস্টমার যে কোয়ালিটি ট্রাস্টটা সেটা মেনটেন করার ট্রাই করছি। হ্যাঁ, আপনাদের প্রোডাক্টের একটা জিনিস দেখা যায়, যখনই আপনাদের আর কি প্রোডাক্টগুলো শপে যায় দেখা যায় কিছুদিনের ভিতরে শেষ হয়ে যায়, হ্যাঁ, কিন্তু ওই পরিমাণের আর কি যে পরিমাণ নিড ওই পরিমাণে আসলে প্রোডাক্টগুলো আমরা প্রোডাক্টস অ্যাভেলেবল করতে পারছি না, কিন্তু দেখা গেছে যে আমাদের ডিমান্ড এতটাই হাই যে এই যে ফার্স্ট ইন ফার্স্ট আউটটা খুবই দ্রুত হয়ে যায়। এক্ষেত্রে আমরা সর্বোচ্চ ট্রাই করি যত দ্রুত সম্ভব সমাধান করার আর কি, যত তাড়াতাড়ি প্রোডাক্টস অ্যাভেলেবল করে কাস্টমারকে সেটা ডিস্ট্রিবিউট করার। কম্পিটিটর তুলনায় আপনাদের বিশেষত্বটা কোন জায়গাতে? আমাদের ইউএসপিটাই হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্ট ইনোভেশন, আমাদের ব্র্যান্ড, আমাদের লয়ালিটি। কারণ হচ্ছে গিয়ে আমরা কোয়ালিটিটা এনশিওর করে থাকি। আমার কাছে মনে হয় পিএনজি ইজ নট জাস্ট এ ব্র্যান্ড, পিএনজি একটা লাইফস্টাইল। সো আমরা ওই লাইফস্টাইলটাই এনশিওর করে থাকি। বুঝতে পারলাম। তো আপনাদের যে প্রোডাক্টগুলো আছে কয়েকটা স্পেশাল প্রোডাক্টগুলো যদি নাম আপনারা আমাদের বলতেন। আমাদের জিলেটের যত ধরনের রেজার, ব্লেড সবকিছু পিএনজির অন্তর্ভুক্ত। হেড অ্যান্ড শোল্ডার, প্যান্টিন, ওরাল বি, হুইসপার, প্যাম্পার্স, এরিয়েল, এগুলো আমার প্রোডাক্টস, এগুলো আমি মার্কেটে সেলসটা এনশিওর করে থাকি। আপনারা তো অনেক প্রোডাক্টের লিস্ট অত অনেক বড়। আমাদের প্রোডাক্টস মোটামুটি আমার মনে হয় পিএনজির মনে হয় সবগুলো প্রোডাক্ট বাংলাদেশে আপনারা অ্যাভেলেবেল করেন না, কিছু কিছু প্রোডাক্ট মনে হয়। না, সবগুলো প্রোডাক্টসই আমরা ক্যাটাগরি আমরা অ্যাভেলেবল করতে চাই, কিন্তু দেখা গেছে ক্যাটাগরির আন্ডারে যেসব প্রোডাক্টস লাইন সবগুলো তখন মেনটেন করা যায় না। ধরুন প্যান্টিন হেড অ্যান্ড শোল্ডারের ক্ষেত্রে প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে আমাদের 4-5 ধরনের হচ্ছে গিয়ে ভেরিয়েশনস আছে, কিন্তু ওই ভেরিয়েন্টস গুলাকে আমরা এট এ টাইম সবগুলাকে অ্যাভেলেবল করতে পারছি না। এটা আমাদের একটা ব্যর্থতা। বা আরেকটা জিনিস আমরা দেখলাম আর কি, যেটা আমার দেখা, আপনাদের ভেরিয়েশন গুলো কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, অনেক বেশি চেঞ্জ নতুন হয়। নতুন অনেক সময় দেখা যায় যে ভেরিয়েশন গুলা এট এ টাইম নতুন অ্যাড হচ্ছে, আবার কোনোটা অ্যাভেলেবল থাকছে না, বিশেষ এরকম। করে শ্যাম্পুর ক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণ কিন্তু ভেরিয়েশন হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়, কয়েক মাসের ডিফারেন্সে দেখা যায় আপনার হেয়ার ফল শ্যাম্পু আছে, এটা আবার নতুন একটা চলে আসে। হ্যাঁ, এরকম আমরা যদিও ভেরিয়েন্টস নিয়ে বিজনেসটাকে কন্টিনিউ করার ট্রাই করি, যাতে বিজনেসটা সাস্টেনেবিলিটিটা মেনটেন করতে পারি আমরা। কর্মসংস্থান বৃদ্ধিতে আপনাদের কোম্পানির ভূমিকা কি, বা কি রকম ভূমিকা আপনারা রাখছেন? কর্মসংস্থান বৃদ্ধিতে আমাদের এমজিএইচ গ্রুপ যথেষ্ট পরিমাণে কাজ করে যাচ্ছে। আমাদের আলাদা একটা সেকশনই আছে যে যেটা হচ্ছে গিয়ে এরকম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন টাইপের হিসেবে আছে। একটা আলাদা ফাউন্ডেশন আছে যেটা মানুষের কোনো একটা ক্রাইসিসে মোকাবেলার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সাহায্য করে যাচ্ছে। পিএনজি নিয়ে তো আপু অনেক প্রশ্ন জিজ্ঞেস করলাম, এবং আপনার সম্বন্ধে কিছু একটু আমাদেরকে বলেন, কিভাবে আপনার কি এটা শুরু হলো? আমি অদিতি ভট্টাচার্য, আমি এমজিএইচ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। আমি পিএনজি পোর্টফোলিওটাতে টেরিটরি অফিসার হিসেবে আছি। সিলেট মেট্রোটাই আমার টেরিটরি, আমি এখানে আমার প্রোডাক্টসের সেলস ইনশিওর করে থাকি। আমার বেসিক্যালি একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে মার্কেটিং ডিপার্টমেন্টে মেজর করেছি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স কমপ্লিট করেছি। আমার ক্যারিয়ারের ক্ষেত্রে যদি আমি বলতে চাই তাহলে বলবো যে আমি প্রথম থেকেই খুব বেশি ফোকাসড ছিলাম। আমি প্রথম থেকেই ফোকাস থাকার কারণে আমি আমার ভার্সিটি শেষ বছরের থেকেই আমি এরকম কোম্পানিজ গুলার সার্কুলার চেক করতাম। আমি অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, কি কি ধাপ সম্পন্ন করতে হয় সেগুলো নিয়ে ফোকাসড থাকতাম। এরকম করতে করতে দেখা গেছে যে আমার ফাইনাল সেমিস্টারের লাস্ট ফাইনাল পরীক্ষাটা দেওয়ার পরে খুব বেশি সময় ওয়েট করতে হয়নি। আমার সাথে সাথেই হচ্ছে গিয়ে আমি আগে থেকেই অ্যাপ্লাই করে রেখেছিলাম, তাই এক একটা ধাপ সম্পন্ন করে আমার জবটা হয়ে যায়। এটা আমার মানে জীবনের ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট বলা যায়।
আই এম বুঝলাম। অলওয়েজ গ্রেটফুল। মানে ভার্সিটি লাইফ থাকতে আপনি মোটামুটি প্রিপারেশন নিয়ে হ্যাঁ, নিয়েছিলেন আমি কর্পোরেট সবসময় লেভেল আসার জন্য। নিজেকে এইভাবে প্রিপেয়ার করতে ট্রাই করতাম, কারণ আহ, আমি যখন করোনা আমাদের 2 বছর আটকে দিল, তখন আমি দেখতাম যে কিভাবে নিজের স্কিল বিল্ডিং এর উপর জোর দেওয়া যায়। সময়টাকে আপনি কাজে লাগাইছেন। হ্যাঁ, আমি আমাদের বিউপিতে এরকম একটা কোর্স ছিল যেখানে আমাদেরকে একটা সার্টেন সেমিস্টারে এসে আমাদেরকে সিভি বানাতে বলা হয়। তখন আমি দেখলাম যে সিভিতে তো অ্যাড করার মতো কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি শুধু টিউশন করছি, তাহলে তো আমাকে এখানে অ্যাড করতে গেলে আমার নিজেকে কিছু না কিছু করতে হবে, যেটা আমি স্টুডেন্ট অবস্থায় করতে হবে, কারণ সেটাকে আমি যে আফটার স্টুডেন্ট লাইফ করব তারপরে কোথাও অ্যাপ্লাই করব, এই জিনিসটার জন্য সময় দিতে গেলে অনেক সেটা টাইম কনজিউমিং একটা ব্যাপার হয়ে যাবে। তাই আমার কাছে আগে থেকেই এই ভিশন মানে বলবো যেটা আমার ছিল, যে আমি তখনই আমি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমি ইন্টার্নশিপ করেছি। আমার অলরেডি আন্ডার এটা কোন গ্রাজুয়েশনে সেমিস্টারে বা ভার্সিটির কোন ইয়ারে এটা করছেন? 6th and 7th সেমিস্টারে, যখন করোনা ছিল। 8টা সেমিস্টার ছিল টোটাল, তো আমি 6 নাম্বার এবং 7 নাম্বার সেমিস্টারকে পুরো 1 বছর আমি অনেক কাজে লাগিয়েছি, যেটা সম্পূর্ণ করোনার সময় ছিল। তো যার কারণে আমার ওই এক্সপিরিয়েন্স গুলা আমার সিভি কে হেভি করে রিচ করেছে এবং ভ্যালু এড করেছে। দ্যাটস ওয়াই হয়তোবা এটা আমার কাজটা পাইতে সহজ হয়েছে আপনার জন্য, জবটা সহজে আপনি অ্যাচিভ করতে পারছেন হয়তোবা। আপনার ক্যারিয়ারে সব থেকে বড় বাধা কি ছিল? ক্যারিয়ারে বাধা বলতে হচ্ছে গিয়ে আমি যেটা মনে করি যে অ্যাডাপ্টেবিলিটির যে ব্যাপারটা, নিজেকে ধৈর্য ধরে থাকতে হবে। আমি যখন ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টে আসি, সেটা আমি সম্পূর্ণ স্ট্রিম চেঞ্জ করে এসেছিলাম, তো এটা আমার জন্য অনেক বড় একটা হ্যাঁ ডিফিকাল্ট সিচুয়েশন ছিল। সবার কাছ থেকে অনেক কথাবার্তাও শুনেছি, কিন্তু আমি প্রথম থেকেই খুব ফোকাসড ছিলাম যে আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি সেটার জন্য কখনো রিগ্রেট ফিল না করতে হয়। তাই এটা একটা বাধা বলবো, এবং এটাকে আমি ওভারকাম করতে পেরেছি। সেকেন্ডলি হচ্ছে গিয়ে কারেন্টলি মানে আমার কেরিয়ারে অনগোয়িং বাধা হচ্ছে গিয়ে একজন মেয়ে হয়ে টেরিটরি অফিসার হিসেবে মার্কেটে দাপিয়ে বেড়ানোটা। কারণ দেখা গেছে যে আমাদের সমাজ এতটাই স্টেরিওটাইপিক একটা মাইন্ডসেট নিয়ে থাকে যে একটা মেয়ে এরকম কিছু করছে সেটাকে তারা পজিটিভলি নিতে পারে না। এটা অনেক বড় একটা ইস্যু, কিন্তু আমার মনে হয় প্রত্যেকেরই এই জিনিসটাকে পজিটিভলি নেওয়া উচিত এবং প্যারেন্টসদেরকে এতে এনকারেজ করা উচিত, যাতে ছেলেমেয়েরা এই সুযোগটুকু পায়, কাজে লাগাতে পারে এবং হচ্ছে কি নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কোনো ডিফারেন্ট কিছু করতে পারে, যেটা হচ্ছে গিয়ে তার জীবনের জন্য অনেক বড় একটা টার্নিং পয়েন্ট হিসেবে দাঁড়ায়। আপনার জীবনে কোন মুহূর্তটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? অনুপ্রাণিত করেছে এই ক্ষেত্রে বলবো যে একাডেমিক লাইফের আমার বেশ কয়েকটি অ্যাচিভমেন্ট ছিল। বেস্ট ডিবেটার হওয়া, কেস কম্পিটিশনে পার্টিসিপেট করে সেখানে চ্যাম্পিয়ন হওয়া, কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করে কুইজ চ্যাম্পিয়ন হওয়া। তারপরে হচ্ছে গিয়ে যখন চাকরিতে গেলাম, চাকরিতে যাওয়ার পরে খুব স্বাভাবিক প্রথমত একটু একটু হলেও ভয়, প্লাস হচ্ছে গিয়ে কাজ এরকম হতো যে আমি কি আদৌ পারবো কি পারবো না। কিন্তু আমি আমার ক্যারিয়ারের প্রথম দিকেই খুব রেকর্ড পরিমাণ মানে অ্যাচিভমেন্ট করেছি এবং আমি টানা দেখা গেছে কয়েক মাস ফুল টার্গেট করতে পেরেছিলাম। তখন দেখা গেছে যে আমাকে কোম্পানি রেকগনিশন দিয়েছিল, আমি বেস্ট টিএসও অ্যাওয়ার্ড অনেকবার পেয়েছি। আপনাদের টার্গেটটা প্রথম থেকে কি রকম ছিল? টার্গেট তো থাকবেই, মার্কেটের উপর ডিপেন্ড করে টেরিটরি ওয়াইজ টার্গেট থাকবে, তবে অবশ্যই সিলেট খুবই ক্রুশাল একটা মার্কেট যে কোনো কোম্পানির জন্য। সিলেট জিওগ্রাফিক্যালি অনেক বড় এবং সিলেট খুবই চাহিদা সম্পন্ন মার্কেট এবং কোয়ালিটি মার্কেট। সিলেটের প্রতি সবারই একটা ঝোঁক থাকে। তো এক্ষেত্রে আমি বলবো যে টার্গেট আমার সিলেটের যে স্ট্যান্ডার্ড অনুযায়ী সেভাবেই ছিল এবং আমার অ্যাচিভমেন্টটা হচ্ছে গিয়ে আমি সিলেটকে ডাবল ডিজিট গ্রোথ দিতে পেরেছি, যার কারণে হচ্ছে গিয়ে আমি অনেকবার কোম্পানির মাধ্যমে রেকগনাইজড হয়েছি এবং এই যে কোম্পানি রেকগনিশন পাওয়াটা, সেটাই আমার কাছে অনেক বড় একটা মানে আমাকে এক ইন্সপিরেশন হিসেবে আমাকে কাজ করেছে। আমি একটা মেয়ে হিসেবে আমি সেইটুকু এক্সপোজার পাচ্ছি, কোম্পানি আমাকে ততটুকু অ্যাপ্রিসিয়েট করছে, এটাই আমার কাছে অনেক বেশি।
হ্যাঁ, আপনাদের জন্য এটা তো একটা চ্যালেঞ্জ, কারণ প্রোডাক্ট একটা এবিলিটির একটা বড় একটা প্রশ্ন। তারপর হ্যাঁ, আপনার তারপরে আমি ডাবল আমার মার্কেটটাকে এইভাবে সাস্টেনেবিলিটিটা কন্টিনিউ করে যেতে পারছি, সেটা আমার কাছেও আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ প্লাস অ্যাচিভমেন্ট। জি, এটা একটা ভালো একটা সাকসেসও। হ্যাঁ, উদ্যোক্তা হতে ইচ্ছুক এমন তরুণ তরুণীর জন্য আপনার কোন ধরনের পরামর্শ আছে? ওকে, এক্ষেত্রে আমি বলবো বর্তমান বাংলাদেশের যে পারিপার্শ্বিক অবস্থা, দেখা গেছে সবাই উদ্যোক্তা হতে চায়, কিন্তু পারফেক্ট ইনসাইট না রেখে, কোনো পারফেক্ট বিজনেস মডিউল সম্পর্কে কোনো প্ল্যান রেডি না করেই তারা সবাই একটা গদবাঁধা আম, দুনিয়ার মধ্যে মানে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রমাণিত করতে চায়। যেমন হচ্ছে গিয়ে অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মে এই যে গদবাঁধা আম, কেনা বেচার যে একটা মানে বাইং অ্যান্ড সেলিং এই কনসেপ্টটাতে না ধরে, আমার কাছে মনে হয় যে তারা যদি উৎপাদনমুখী কোনো একটা নিজেদের উদ্ভাবনটাকে যদি বিজনেসে রূপ নিতে পারে, যেমন যেটা আম, মানুষের কোনো একটা প্রবলেমের সলিউশনকে তারা যদি অনলাইনে বা অফলাইনে বিজনেস হিসেবে রূপান্তরিত করতে পারে, তাদের ওই উৎপাদনমুখী বা ওই তাদের নিজেদের ওই উদ্ভাবনাকে যদি কাজে লাগিয়ে এরকম বিজনেসে দাঁড় করাতে পারবে, সেটাকে হয়তো বা আমি বলবো যে তারা পারফেক্ট উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে বলতে পারবে। এরকম করেই হয়তো বা বিজনেস মডিউল দাঁড় করাতে পারবে, এবং এটাই একটা কার্যকর বিজনেস বা উদ্যোগ এন্টারপ্রেনারশিপ হিসেবে তখন দেখা যাবে যে কনসিডারেশনে যাওয়া যাবে। জি, অ্যাকচুয়ালি আপনি ঠিক বলছেন। প্রত্যেকটা জিনিসের একটা প্রবলেমের আগে প্রতিটা প্রোডাক্ট একটা প্রবলেমের সলিউশন নিয়ে আসে। সো উদ্যোক্তা হতে গেলে কোনো একটা প্রবলেমের সলিউশনটা আসলে আনতে হবে। সেটাই, এই যে গদবাঁধা অনলাইনে আমি কিনে আনলাম Copy আবার paste। এটাকে বেচলাম, এই কপি পেস্টটা করে অ্যাকচুয়ালি নিজেকে উদ্যোক্তা বলা যায় না। জি এই আইডিয়া থেকে বের হয়ে, এটা তো খুবই অ্যাভারেজ একটা ব্যাপার, জি এটা থেকে বের হয়ে নিজের একটা আইডিয়াকে, যেটা মানুষের প্রবলেম সেটার সলিউশনকে দিয়ে তার যদি বিজনেস দাঁড় করাতে পারে, তখন সেটাকে বলা যাবে। এটা আরেকটা জিনিস, অনলাইনে শুধু বিক্রি করাটা জন্য আগে আসলে সেলসের জন্য ভালো একটা ট্রেনিং নিয়ে আসলে নামলে এটা বেটার। হ্যাঁ, ওই তো বললাম যে পারফেক্ট মার্কেট ইনসাইট এবং জি। বিজনেস একটা মডিউল দাঁড় করানোর পরেই হ্যাঁ, এখানে নামাটা অ্যাপ্রোচ উচিত। নেওয়া উচিত, কারণ অনেক মানুষের শুরু করার পরে ঝরে যায়। ঝরে যায়, কারণ এবং এটাই বাংলাদেশে খুব অহরহ হচ্ছে। হ্যাঁ, তো আরেকটা ধৈর্যের একটা বড় একটা ব্যাপার। এডাপ্টেবিলিটিটা হচ্ছে গিয়ে সব থেকে বড় চ্যালেঞ্জ। তো জি। ধৈর্য রাখতে হবে এবং সময় দিতে হবে, সময় দিতে হবে, দেন গিয়ে সাকসেসটা এমনি অবশ্যই আসবে। আসবে। আপনি আপনার কোম্পানির কোন প্রোডাক্টগুলো বেশি ইউজ করেন? আমি দেখা গেছে যে আমার এসকিউর মধ্যে মোটামুটি সবকিছু ইউজ করি। যেমন শ্যাম্পুর ক্ষেত্রে আমি আমার প্যান্টিন, হেড অ্যান্ড শোল্ডার দুইটাই আমার বাসায় অ্যাভেলেবেল থাকে। আমি বেসিক্যালি প্যান্টিনটাকেই প্রেফার করি। হেয়ার ফল কন্ট্রোল একটা ভেরিয়েন্ট আছে সেটা। তারপরে হচ্ছে গিয়ে আমার বাসায় ডিটারজেন্ট হিসেবে আমার এরিয়েল আছে। আমার বাসায় বাবুদের জন্য প্যাম্পার্স আমার প্রোডাক্টস ইউজ করানো হয়। তারপরে দেখা গেছে স্যানিটারি প্যাড হিসেবে হুইসপার ইউজ করা হয়। তো মোটামুটি আমি আমার ব্র্যান্ড লয়ালিটিটা আমার মারাত্মক, আমি পিএনজি প্রোডাক্টসই সবসময় ইউজ করতে পছন্দ করি। জি আপু, আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো? আমার খুবই ভালো লাগলো আপনারা যে এরকম একটা প্ল্যাটফর্ম আমাকে জয়েন করার সুযোগ করে দিয়েছেন, এবং এরকম একটা জায়গায় বসেই যে এই ব্যাপারগুলো নিয়ে শেয়ার করার যে একটা অভিজ্ঞতা, সেটা আমাকে আপনারা দিয়েছেন, আমাকে খুবই ভালো লাগলো ব্যাপারটা। থ্যাংক ইউ আপু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের নতুন পডকাস্টে।